হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমার মন মেজাজ একদমই ভালো নেই, জানো তো। শরীরটাও ভালো নেই। কালকে বড় ছেলের আবার শরীর খারাপ করেছিল কাল রাত্রে হঠাৎ করে পেটের যন্ত্রণা হচ্ছিল। পেটের যন্ত্রণার ওষুধ খাওয়ানো হয়েছিল। মাঝরাতে এই 12টার দিকে আমি ভিডিও এডিট কমপ্লিট করে 12টার সময় ঘুমিয়েছি আর কি। তারপরে 15 মিনিট পর, মানে 12টা 15-তে হট করে উঠে এত বমি করেছে বলার মতো না। এই যে র্যাগডা, তারপরে ব্ল্যাঙ্কেট, ছোট ব্ল্যাঙ্কেট, মানে যা ছিল বিছানার মধ্যে সমস্ত কিছুতে একবারে ভর্তি হয়ে গেছে। মানে বলতে পারিনি, এত বমি পেয়েছে। আমি ওকে অনেকবার বলেছিলাম যে শরীর খারাপ হলে আমাকে ডাকবি। তখনই মানে ঘুমিয়েছি, 12টার সময় এডিট কমপ্লিট করে আমি শুয়েছি আর কি। তারপরে 15 মিনিট পরে ওরকম বমি উঠে দেখছি হরহর করে বমি করে দিচ্ছে একদম। আর ভালো লাগছে না, জানো তো। মানে ধৈর্য হারিয়ে ফেলছি, এত বিরক্ত লেগে যাচ্ছে। মানে বাড়ি থেকে যেন রোগ ছেড়ে ছাড়ছে না একদম। এই বড় ছেলের একবার হচ্ছে, ছোট ছেলের একবার হচ্ছে, আর আমার তো যেন লেগেই আছে। ঠান্ডা একবার ভালোই হচ্ছে না। সে কবে থেকে ঠান্ডা লেগেছে, ঠান্ডা কিছুতেই ভালো হচ্ছে না। মানে মন মেজাজ এত খারাপ, সকালবেলায় কি বলবো, সারা রাত ঘুম নেই। আবার ছেলেটা এত কষ্ট পেয়েছে চোখের সামনে। ছেলেপেলে এরকম কষ্ট পেলে ভালো লাগে বলো তো? আবার ওষুধ, পেটে ব্যথা খাইয়েছিলাম, আবার বমি করছে। বমির ওষুধ ডাক্তারখানা অত রাতে কোথায় পাবো, তখন সব বন্ধ। কি জ্বালা দিয়ে। এই যে সকালবেলা আজকে স্কুলে পাঠালাম না, একটু ঘুমোক। আবার এই ভোরের দিকে রাত্রে বমি টমি করার পর একটু ঘুমিয়েছিল কি জানি না, আমি তো হয়তো ঘুমিয়ে গেছি। আশপাশ করছিল শরীরে। তারপরে ভোরের দিকেই 5:30-5টার দিকে আমাকে বলছে আমার আবার শরীর খারাপ করছে, বমি হবে। তখন আবার ছুটতে বাইরে এসে আবার বমি করে। কি হয়েছিল ভগবান জানে। কিসের থেকে হচ্ছে, গ্যাস অম্বল হয়ে গেছিল না কি হয়েছিল বুঝতেও পারছি না। এত বমি করছিল কেন কে জানে। তো এখনও শরীরটা খুব একটা ভালো নেই। তা আমি বললাম থাক, আজকে স্কুলে যেতে হবে না, একটু ঘুমো। তা এখন ঘুমোচ্ছে। মুখ টুক ধুয়ে তারপরে একটু মুড়ি টুড়ি খেতে বললাম, খেলো না। বললাম ঘুমো তাহলে, একটু পরে খাবি। এই মাত্র বমি করে আবার একটু শুলো। তা থাক, আজকে স্কুলে যাবে না। দুদিন অন্তর এরকম শরীর খারাপ করলে কি ভালো লাগে বলে? কিছুদিন আগে এরকম জ্বর হলো, জ্বরের জন্য স্কুল যেতে পারিনি। আর ওদের যদি একদিন স্কুলে না যায় না, কি অবস্থা যে হয় কি বলবো। মানে এত হোমওয়ার্ক চলে আসে, আর কারোর কাছে হোমওয়ার্ক পাওয়া যায় না চাইলে, জানো তো। কোনো স্টুডেন্ট যদি ফোন করে যে এই হোমওয়ার্কটা রূপম আমাকে পাঠাতো, ও সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে। কিন্তু ওর যদি কোনো সমস্যায় প্রবলেম হয়, তাহলে কাউকে ফোন করলে পাওয়া যাবে না, কেউ হোমওয়ার্ক পাঠাবে না, জানো তো। মানে এত রাগ ধরে। আমি বলি তাহলে তোকে কাউকে কেউ যখন তোকে হেল্পই করে না, তাহলে তুই কাউকেই পাঠাবি না। বলবে না আমার বেস্ট ফ্রেন্ড হয়, তাহলে আমি পাঠাবো না কেন। বলছি ঠিক আছে, তাহলে বেস্ট ফ্রেন্ড যদি হয়, তাহলে বেস্ট ফ্রেন্ড যখন তোর যখন অসুস্থ হোস, তখন বাড়িতে থাকিস, তখন তাহলে হোমওয়ার্ক সে পাঠায় না কেন? এই জন্য আমার খুব রাগ ধরে। মানে সবাইকে বিপদে সাহায্য করি, কিন্তু বিপদের সময় কেউ সাহায্য করে না, জানো। আর এত হোমওয়ার্ক এসে যায়, মাথা খারাপ হয়ে যায়। একটা দিন যদি স্কুল কামাই করে না, ওর মানে মাথার উপর একদম প্রেশার পড়ে যায় একদম খুব। এত হোমওয়ার্ক, তার উপরে আবার লেখা, মানে শুধু লেখা। আর ওদের স্কুলে এতটাই বাজে নিয়ম বলার মতো না। মানে ঠিক পরীক্ষার আগে, কিছুদিন আগে, 4-5 দিন আগে এত লেখাবে, সে কি বলবো। মানে এবার তোরা পড়বি কিভাবে, কিভাবে লিখবি, লেখে, এরকম টাইপের। মানে আগে থেকে করাবে না এরকম। আমার এত বিরক্ত লাগে। আর খাওয়া দাওয়া ঠিক মতো করে না, আবার জল খায় না ঠিক মতো, শরীরের খুব অযত্ন করে। মানে আমি কত ওর পিছনে জলের বোতল নিয়ে ছুটে বেড়াবো বলো তো। বারবার জল খাওয়ার জন্য বলতে হবে, নিজে থেকে জলটা খাবে না। খাবার ওকে খাইয়ে দিতে হবে, নিজে হাতে খাবে না। আমার মানে এত মাথা খারাপ হয়ে যাচ্ছে না, এই দুজনকে সামলাতে পাগল না হয়ে যায় আমি। সত্যি কি বিরক্ত লেগে যাচ্ছে, আর ভালো লাগছে না। আবার কত কাচাকুচি হয়েছে আজকে। আবার মাকে বলে এলাম যে আজকে আমি ভাতটা এখন বসাতে পারবো না, কাচাকুচি করবো, দেরি হয়ে যাবে। অত র্যাক, প্রচুর কাচাকুচি। এই যে ধান সিদ্ধ করেছে। আজকে আবার তারে মেলাও যাবে না, ওদিকেও মেলা যাবে না, তাহলে ধানে আবার জল যাবে। তো দেরি করে লাভ নেই, আবার কাচাকুচিগুলো করে নিই। একটা আমরা গায়ে দিই বড় ব্ল্যাঙ্কেট, আর দুটো ছোট ছোট ব্ল্যাঙ্কেটগুলো। আর ছোট্ট সোনার তো কাঁথা, তারপর জামা কাপড়, সোয়েটার তো গাদা থাকেই, আমার নাইটি, তারপরে আমার বড় ছেলে, আমার বরের সমস্ত জামা কাপড় আজকে প্রচুর। তারপরে আবার একটা বড় র্যাগের ওয়ারও আছে। মানে ও যে র্যাগটা গায়ে দেয়, তো সেই র্যাগটার উপরে বমি করেছে, তার জন্য ওয়ারটা খুলে দিয়েছি, ওর ব্ল্যাঙ্কেটটা কেচে দিতে হবে। আবার প্রচুর এই ব্ল্যাঙ্কেটগুলো কি ভারী হয়, সত্যি কাচতেই পারি না, এত কষ্ট হয় বড় ব্ল্যাঙ্কেটগুলো। আমি প্রত্যেকবারই শীতের শেষে কেচে তুলে রেখে দিই। তো আমার বর হেল্প করে, কাচার সময় একটু ধরে দেয়, তারপরে আবার নিগড়ে দেয়। একা মেলা যায় না, জানো, এত ভারী হয়ে যায় না, যখন জল পড়ে না এত ভারী হয়ে যায় কি বলবো। আর আজকে রোদের জোরটা প্রচণ্ড দিয়েছে, জানো তো। আমার মানে কাচাকুচি করবো তো, তার জন্য খুব রোদের জোর দিয়েছে। তার জন্য আমি কাচছি আর কেচে দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে মেলে দিচ্ছি। তাহলে কি বলো তো, কাচতে তো অনেকটা সময় লাগছে, তাহলে একটু হালকা শুকিয়েও যাবে। আর মেলার দড়ি নেই আজকে, আবার দড়িটা যে ওই মেলা যাবে না, কারণ ধান দিয়েছে তো তার জন্য। আর ওই ব্ল্যাঙ্কেটটা না এই উপরে কাচবো, তার জন্য একটা মাদুর পেতে নিলাম। মাদুরের উপর
কাচলে কি বলো তো, কাচার সময় ওই যে ছাদের উপর যে নোংরাগুলো আছে না, ওই নোংরাগুলো লাগবে না ব্ল্যাঙ্কেটের মধ্যে। আর আমি চাটা একবারে খেয়ে এলাম, ছোট সোনাকে খাইয়ে দিলাম, বাসনগুলো ধুলাম, ধুয়ে তারপরে ঘরটার মুছে একদম নিচের কাজটা কমপ্লিট করে একেবারে আমি চাটা খেয়ে আসলাম। তা না হলে এই যে কাচাকুচি করতে করতে 10টা, 10:30, 11টা কটা যে বাজবে তার ঠিক নেই। তার জন্য চাটা খেয়ে এলাম। আর মা ভাতটা বসিয়ে দিয়েছে, আমি বললাম যতটুকুনি পারেন রান্নাটা করে রাখবেন, আমি এসে আবার রান্নাটা করব। আর আজকে বেশি কিছু রান্না হবেও না, ওই বাঁধাকপি আছে, বাঁধাকপিটা চচ্চড়ি করব। আর কালকে আমার বর মাছ এনেছিল, কিন্তু মাছগুলোর কালকে রান্না করা হয়নি, তো কালকের ওই মাছগুলোই আজকে রান্না করে নেবো, আলু দিয়ে, মাছ দিয়ে, বেগুন দিয়ে ঝোল করবো, ব্যাস, আর কিছু রান্না করব না। খুব কষ্ট করে কাচলাম সত্যি, মানে ব্র্যাকটা কাচতে গিয়ে আমার পুরো একদম নাজেহাল অবস্থা, হাঁপ লেগে গেছে, এত ভারী হয়ে গেছে জল পড়ে কি বলবো। আর প্রতি বছরই কাচি তার জন্য না, কিন্তু খুব ভারী লাগে জানো তো, কাচতে খুব কষ্ট হয়। একটা আমার বর এসেছিল ছাদে, দিয়ে ধরাধরি করে দুজন মিলে ওখানে কোনো রকম ঝুলিয়ে দিলাম। আর একদিনে তো শুকোবে না, যত রোদেরই জোর হোক না কেন একদিনে শুকোবে না। তারপর এই যে কাচাকুচি করলাম, করে এই যে ধানটা আর একবার নেড়ে দিলাম। আর আমার বর জানো তো ধানটা না, মানে তিরপলটা ডবল করে দিয়েছে, তো তাই ধানটা না খুব মোটা করে দিয়ে ফেলেছে, মানে একটু পাতলা করে দিতে পারলে খুব তাড়াতাড়ি জলটা মরে যেত। আর এই ধান শুকাতে 4-5 দিন সময় লাগবে, মানে ভালো যদি রোদ হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর খুব একটা যদি ভালো রোদ না হয় তাহলে 4-5 দিন লেগে যাবে। তো ধানটা নেড়ে দিলাম, আর ডবল করে দিয়েছে তো তার জন্য আরও দেরি হবে শুকোতে। আর এই যে তারপরে রান্নাঘরে এলাম, মা দেখছি বাঁধাকপি চচ্চড়িটা করে ফেলেছে, তারপরে বাবার তরকারিটা বসিয়ে দিয়েছে দেখলাম, আর মাছগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে। আর এই যে আমার বড় পুত্র, ওর বাবা ডাক্তারখানায় নিয়ে গেছিল, তারপরে এই যে ওষুধগুলো খেতে বলেছে, খাচ্ছে ওষুধগুলো। আর জানো তো আমি কাচাকুচি করলাম, করে একদম হুটো পাঠা করে, মানে কি বলবো, 10টা, 10:30 পুরো প্রায় বেজে গেছে। আমার বর গিয়ে আমাকে বলে এলো যে তাড়াতাড়ি করো, ছোট সোনার খিদে পেয়েছে। তাড়াতাড়ি করে খেয়েছে, 10:30টার সময় নিচে এলাম, নিচে এসে দেখি ছোট সোনা নেই, মানে আমার একটা ননদ হয়েছে কাকা শ্বশুরের মেয়েটা, ওকে নিয়ে গেছে, ব্যাস। আর 15 থেকে 20 মিনিট পর ওকে নিয়ে এলো, খিদের জ্বালায় ছেলে একবারে মুখ একটুখানি হয়ে গেছে। তাড়াতাড়ি করে ওকে খাওয়ালাম। এবার ওকে না খাইয়েও আমি বড় ছেলেটাকে খাওয়াতে পারছি না, ওর আবার শরীর খারাপ, এমনিতেই সুস্থ থাকতেই খেতে চায় না একা হাতে, তার উপরে আবার শরীর খারাপ করেছে, এক হাতে তো খাবেই না, তার গা ঘোলাচ্ছে, বমি হচ্ছে, তার জন্য ভাত 2-4টে খেলো, খুব একটা ভালো করে খেতে পারলো না। ছোট্ট সোনাকে খাওয়ালাম, খাইয়ে ওকে 2টো খাইয়ে দিয়ে ওষুধটা খেলো। তারপর এই যে আমার বর বললো চলো ধানটা 1 ফিত্তা করে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তখনই যদি একবারে দিয়ে দিত তাহলে এই ডবল খাটনিটা খাটতে হতো না। তো দুজনে ধরাধরি করে তিরপলটাকে একবারে বড় করে পেতে দিলাম, পেতে দিয়ে একদম ভালো করে পাতলা করে দিয়ে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে জানো তো। পাতলা করে না দিলে না অসুবিধা আছে, আবার কোন সময় যে শীতকালে মেঘলা শুরু হয়ে যাবে সে বলার না, মানে নিম্নচাপ লেগেই আছে সারা জীবন এই শীতকালটা, শীতকালেই তো বৃষ্টি হয়, কি আর বলবো। আর তার জন্য যদি মেঘলা ধরে যায় ধান একদম পুরো নষ্ট হয়ে যাবে, কারণ জল মরেনি তো, ওই ধান রাখার জায়গাও নেই, তার উপরে আবার ধান নষ্ট হয়ে যাবে। তারপরে আমি 2টো ভাত খেলাম, ভাত খেয়ে এই যে মা অর্ধেক মাছ ভেজে রেখেছিল, আর মাছগুলো আমি তারপর সব ভাজলাম, ভেজে নিয়ে এর তরকারিটা বসিয়ে দিলাম, আলু দিয়ে, বেগুন দিয়ে একদম মাছের ঝোলটা বসিয়ে দিলাম। আর মা বাসন কোসনগুলো ধোবে, তাও অনেকটাই হেল্পফুল, আজকে ভাতটা বসিয়েছিল, আবার বাঁধাকপির চচ্চড়িটা করে রেখেছে। তনুশ্রী মণ্ডল, পাপিয়া ঘোষ আর শম্পা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আগের দিনের ব্লগটাতে পিউরয় কমেন্ট করেছো যে দ্বিতীয় শাখা জোড়াটা কত দাম নিয়েছে, মানে আমি যেটা এক্সট্রা নিয়েছিলাম আর কি, ওই শাখাটার দাম নিয়েছে বেশি না, 120 টাকা দাম নিয়েছে। আমি একটু কম দামেরটাই নিয়েছি, কারণ ওটা বেড়ে গেলে পারে ওটা পরতে পারবো। আর পলাটার দাম নিয়েছে 80 টাকা। পলাটা কিন্তু খুব ভালো, রং টং উঠবে না, মানে পলিস্টার করা উপর দিয়ে, ওই পলাটা পরে জলের কাজ করা যাবে, তাহলে পলিস্টার করা, তার জন্য রংটা উঠবে না। তারপর ওই যে মাছের ঝোলটা বসিয়ে দিলাম, আর সকালের বিছানাটা তোলার সময় পাইনি, ওই যে বড় ছেলে ঘুমোচ্ছিল তার জন্য সময় পাইনি। তারপর এই যে বিছানাটা তুলে নিলাম। আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো, এই লাল রঙের ব্ল্যাঙ্কেট, এটা জানো তো ব্ল্যাঙ্কেটটা দিল্লির ব্ল্যাঙ্কেট, জানো তো। আমার বড় ননদের বর দিল্লিতে কাজ করে না, সোনার কাজ করে, তো আমার বড় ননদের বরকে আনতে বলেছিলাম, তো ওখান থেকে এনে দিয়েছে। আর এর আগে আমরা যখন দিল্লিতে গেছিলাম, মানে আমার বড় ছেলে যখন পেটে ছিল তখন একবার দিল্লিতে গেছিলাম, তখন আমার বড় ননদরা না ওখানেই থাকতো, দিল্লিতে থাকতো, তখন আমরা গেছিলাম জানো তো দিল্লিতে। আর তখন আর একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছিলাম, আর একটা বলতে 2টো এনেছিলাম, একটা আমার ননদকে দিয়েছিলাম, আর একটা আমরা ব্যবহার করতাম, এখনো ব্যবহার করি যদিও। ওই যে আমার বড় ছেলে বমি করে দিয়েছে না, ওই কাচলাম যে বড় ভারী ব্ল্যাঙ্কেটটা, ওই ব্ল্যাঙ্কেটটা। আর আমরা জানো তো দিল্লিতে যখন গেছিলাম, ওখানে কি বলতো, ওই অক্ষরধাম মন্দির আছে শুনেছো দিল্লিতে, তারপরে ইন্ডিয়া গেট, তারপরে লোটাস টেম্পল, ওগুলো সব ঘুরেছিলাম জানো। আর অক্ষরধাম মন্দিরের কথা আমি জীবনে ভুলবো না, ওই মন্দিরের ভিতরে একটা মানে ঝর্ণার মতো জলের একটা মিউজিক দিয়ে কি সুন্দর হয়, ওটা কি মানে বলতে পারলাম না, খুব সুন্দর জানো তো, দারুণ। জীবনে সুযোগ পেলে আরো একবার যাবো। নাও ভাত নাও, ভাত নাও, ভাত নাও।
এখানে আসো, সরে আসো, সরে আসো, মারবো। তারপর রান্না বান্না সেরে ধুয়ে মেজে একদম উপরে এসে এই যে বড় ছেলেকে একটু ভালো করে তেল মালিশ করে দিলাম রোদে বসে বসে, একদম শরীর নড়ছেই না, কারণ ওই যে বমি করেছে তো খুব দুর্বল হয়ে গেছে। তারপর চান করিয়ে দিলাম। আবার আজকে আমি চানও করিনি এখনো, তখন খুব দেরি হয়ে গেছিলো তো ছোটো সোনাকে খাবো বলে, তা না হলে সকালবেলা চানটা করে নিলেই হতো, কারণ সব ভিজে গেছিলো তো জামা কাপড়। এই যে চান করলাম, ছোট সোনাকে এবার ঘুম পাড়াবো, যে পুজো করে নিয়েছি, পুজো হয়ে গেছে, ঘুম পাড়াবো, বড় ছেলেটাকে খাওয়াবো, সকাল থেকে খাইনি এখনো কিছু, ঘুম পাড়িয়ে দিয়েছো। এই যে ছোট সোনা খুব তাড়াতাড়ি উঠেছে তো আজকে সকালবেলা, তার জন্য ঘুমিয়ে পড়বে, ওই যে হোমিওপ্যাথি ওষুধটা খাওয়াই তো তাই খাইয়ে দিলাম। তারপরে এই যে ছোট সোনাকে ঘুম পাড়িয়ে দেবো, আর ওই যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াচ্ছি তো ঠান্ডার জন্য, ঠান্ডাটা কোনোভাবে কমছে না, ও হোমিওপ্যাথি খাচ্ছে আর আমিও হোমিওপ্যাথি খাচ্ছি, ওকে ওষুধটা খাইয়ে দিলাম, তারপরে ঘুম পাড়িয়ে দিলাম। আর বড় ছেলেটা শরীরটা ভালো লাগছে না, বারবার এসে বলছে ভালো লাগছে না, ভালো লাগছে না। স্কুলে থাকলে পারে যে কি হতো, ভাগ্যে স্কুলে পাঠায়নি তাই। আবার ও ছেলেটা এমন ছেলে জানো তো, মানে স্কুলে যদি কোনোভাবে শরীর খারাপ করে কিছু হয় তাহলে চুপ করে বসে থাকবে, যে ম্যামকে বলি এটা হচ্ছে তা হচ্ছে, মানে বলবেই না, খুব লাজুকে, খুব মানে প্রচন্ড, এত লজ্জা ওর কি বলবো। তারপর ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে তারপর আমিও খেয়ে নিলাম। আর আজকে আমার বর বাড়িতে নেই, ওই মাঠে গেছে, কারণ ওই যে আমার শ্বশুর মশাই তো অসুস্থ হয়ে গেছে, এখন ওকে মাঠে ছোটাছুটি করতে হবে, তা না হলে ওকে অত ছোটাছুটি করতে হতো না, মানে যেত দরকার পড়লে যেত। আর ওই যে অসময়ে বৃষ্টি হলো, আমাদের আলু, তারপরে পেঁয়াজ, মুসুরি, সর্ষে সব মানে নষ্ট হয়ে গেছে, তাই মাঠে গেছে পেঁয়াজগুলো দেখতে, তারপরে আলুগুলো সব তো পচে গেছে, বলছে আলু আর হবেই না, সর্ষেও তাই, আবার মুসুরিও তাই, সব নষ্ট হয়ে গেছে। তারপরে এই যে আমার বর বাড়ি এসেছে, চান টান করলো, চান টান করে যে ধানগুলো সব গুটিয়ে দিয়েছে, গুটিয়ে চাপা দিয়ে দিয়েছে, কালকে তো আবার রোদে দিতে হবে। আর খুব রোদে জোর ছিল, তাও ব্ল্যাঙ্কেটটা শোকায়নি, শুকোবে না, খুব মোটা তো, ও 2-3 দিন লাগবে, ও খুব মোটা না, তার জন্য ঝুলিয়ে রেখে দিয়েছি দরজার মাথায়, শুকোবে। চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিই। আর তোমরা কিন্তু একদম লাইক আর কমেন্ট করছো না, একটা লাইক আর একটা কমেন্ট করলে কি হয় বলো তো, তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে জানো তো, তোমাদের কমেন্টগুলো পড়তে, প্লিজ একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।